হ্যালো গাইজ, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সত্যবাবু। আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। এমন একটা সিচুয়েশন নিয়ে আজকে আমি আলোচনা করব যার মধ্যে অনেক ছেলেদেরকেই কিন্তু আসতে হয়। সেটা হচ্ছে ওয়াইফের দেওয়া ফলস কেস। সেটা 498 হোক বা মেনটেনেন্স, সেটা ডিভি হোক বা ডিভোর্স, এই ধরনের ফলস কেস কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এবং হাজব্যান্ড এবং তার পরিবারকে কিন্তু অনেকটা সাফার করতে হয় এই জন্য। তো আজকের ভিডিওতে আমি সমস্ত ডিটেলসে আলোচনা করব খুব শর্ট এবং খুব সহজ সরল ভাষায়, কিভাবে এই কেস থেকে বেরোবেন, কি কি সহজ পদ্ধতিতে আপনি কিন্তু সেই কেস থেকে ইজিলি বেরোতে পারবেন, আপনার কেসটা স্ট্রং করতে পারবেন এবং ওয়াইফের দেওয়া ফলস কেসটাকে কিন্তু খুব ইজিলি ডিসপোজ বা রিজেক্ট করাতে পারবেন। 498 হোক বা মেনটেনেন্স, ডিবি হোক বা ডিভোর্স, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সব থেকে প্রথমে স্টেজ 1, ওয়াইফ সব থেকে প্রথমে যে কেসটা ফাইল করতে পারে সেটা হচ্ছে 498A। যে কোনো ঝামেলা, যে কোনো অশান্তিতে সব থেকে প্রথমে যে কেসটা ফাইল করা হয় সেটা কিন্তু এই কেসটা, বধূ নির্যাতনের কেস, যেটা আইপিসির আন্ডারে সেকশন 498 এর আন্ডারে ছিল, সেটাই বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে সেকশন 85 এর আন্ডারে এসেছে। আইন কিন্তু একই রয়ে গেছে, শুধুমাত্র সেকশনটা চেঞ্জ হয়েছে। তো এই ক্ষেত্রে বলে রাখি, ওয়াইফ যখনই কোনো কমপ্লেন লজ করবে, আগে কি হতো, একটা এফআইআর লজ হয়ে যেত, হাজব্যান্ডকে কিন্তু অ্যারেস্ট করে নিত। কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স দেওয়ার পর ডাইরেক্ট অ্যারেস্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। হাজব্যান্ডের ক্ষেত্রে একটু রিলিফ হয়েছে, হাজব্যান্ড ও তার পরিবারের ক্ষেত্রে, কারণ ডাইরেক্ট অ্যারেস্ট হবে না। সেই ক্ষেত্রে এই নোটিশ পাওয়ার পর কিছুটা টাইম তারা পাবে। তো আপনাদেরকে বলে রাখি, এখন কিন্তু যদি ওয়াইফ একটা 498 এর কমপ্লেন বা যে কোনো একটা কমপ্লেন হাজব্যান্ডের এগেনস্টে লেখাতে চায়, সেক্ষেত্রে কিন্তু হতে পারে ডাইরেক্ট এফআইআরও হবে না, কারণ সুপ্রিম কোর্ট তার বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে এটা কিন্তু তুলে ধরেছে যে 498 এর খুব মিসইউজ বেড়ে গেছে। তো তার জন্য কিন্তু অনেক গাইডলাইন্সও দিয়েছে যে কিভাবে 41A কমপ্লাই করা যায়, কিভাবে সেই ফলস কেসগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে কোর্টে যাওয়া থেকে আটকানো যায়। পুলিশও কিন্তু জানে যে ওয়াইফ যে কমপ্লেনগুলো লজ করতে আসছে সবগুলো কিন্তু সত্যি না। তো সেক্ষেত্রে পুলিশও অনেক সময় কিন্তু অনেকটা ভেরিফাই করে নেয় বা ইনকোয়ারি করে নেয় যে যেই কমপ্লেনটা লজ করতে এসেছে সেটা কি আদৌ ঘটেছে, তারপরেই কিন্তু এফআইআরটা লজ করে। এবং বর্তমান যে আইনটা রয়েছে বিএনএসএস, সেখানে বলা রয়েছে পুলিশের হাতে কিন্তু 15 ডেজ টাইম থাকবে এই ধরনের কেসের ক্ষেত্রে। খুব গুরুতর হলে কিন্তু পুলিশ ডাইরেক্ট এফআইআর নিতে বাধ্য থাকবে, বাট যদি খুব গুরুতর না হয় কিন্তু গুরুতর আন্ডারে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের হাতে 15 দিন টাইম থাকবে প্রথমে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করে দেখা যে যেই ইনসিডেন্টের রিপোর্ট বা কমপ্লেন তার কাছে লজ করা হয়েছে সেটা আদৌ ঘটেছে কিনা বা সেইরূপ কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা, যাতে ফলস কেসের হাত থেকে বাঁচা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের পক্ষে অনেকটা ভালো হয়েছে এই নতুন আইনটা আসার পর। ভালো হলেও সেই কেসটা থেকে তো বেরোতে হবে। তো সব থেকে প্রথমে বলে রাখি, যখন কোনো 498 এর কমপ্লেন লজ হবে বা ধরে নিই থানাতে কমপ্লেন লজ করা হয়েছে, সেটা এখনো এফআইআর হয়নি, থানা থেকে হাজবেন্ডকে কল করে ডেকেছে, তো ডেফিনেটলি কিন্তু হাজবেন্ডের যাওয়া উচিত উইথ অ্যান অ্যাডভোকেট। একটা অ্যাডভোকেটকে হায়ার করে তার সাথে কিন্তু অবশ্যই যেতে হবে। যদি দেখেন যে এখনো এফআইআর হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এভিডেন্স শো করে সেই কেসটাকে কিন্তু আরো উইক করে দিতে পারেন। সেই ক্ষেত্রে এমন হতে পারে যে পুলিশ সেটাকে এফআইআর হিসেবে গ্রহণই করবে না। তো সেই ক্ষেত্রে আপনার কেসটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। কিন্তু যদি এমন দেখেন যে এফআইআর হয়ে গেছে, থানা থেকে আপনাকে 41 এর যে নোটিশ, যেটা বর্তমানে সেকশন 35(3) আন্ডারে আসছে, সেই নোটিশ দিয়েছে আপনাকে, আপনার পরিবার বা রিলেটিভকে, সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে প্রথমে আপনাকে বেল নিতে হবে, সেটা অ্যান্টিসিপেটরি হোক বা রেগুলার বেল, বা আপনি চাইলে সেই নোটিশটা কমপ্লাই করতে পারেন। তো আপনাদেরকে বলে রাখি, পুরনো যে আইন ছিল সিআরপিসি, তার আন্ডারে সেকশন 41 এর নোটিশ দেওয়া হতো, অর্থাৎ বেলের পূর্বে স্টেজ, অর্থাৎ যখনই কোনো এফআইআর লজ হবে যার সাজা 7 বছর বা তার কম, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী এই নোটিশ ম্যান্ডেটারি। পুলিশ কিন্তু এই নোটিশ সার্ভিস করতো যে আপনি আসুন, ইনভেস্টিগেশনে হেল্প করুন, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, তার উত্তর আপনাকে দিতে হবে, বা আপনি আপনার দিকটা তুলে ধরুন কেসে এসে। এই নোটিশ কিন্তু ম্যান্ডেটারি। এটাই নতুন আইন বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আন্ডারে সেকশন 35(3) আন্ডারে এসেছে। তো এই নোটিশ পাওয়ার পর কিন্তু দুটো অপশন, এই নোটিশ কমপ্লাই করা, এই নোটিশ উপেক্ষা করে বেল নেওয়া। যদি দেখেন ইন্সপেক্টর ইনচার্জ আপনাকে কোঅপারেট করছে, সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু এই নোটিশ কমপ্লাই করুন। আপনার কাছে যাবতীয় যা ইনফরমেশন এভিডেন্স রয়েছে সমস্ত কিছু দিয়ে হেল্প করুন। যদি দেখেন যে পুলিশ আপনাকে হ্যারাস করছে, ডাইরেক্ট কোর্টে গিয়ে বেল নিয়ে নিন। তো এই 41A নিয়ে ডিটেলড ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কিন্তু ডেফিনেটলি ওয়াচ আউট করে নিতে পারবেন। তো 41A নোটিশ বা 35(3) নোটিশ পেলেন, বেল নিয়ে নিলেন, তারপরে কিন্তু রেগুলার বেসিসে কোর্টে কেসটা অ্যাটেন্ড হবে। পুলিশ চার্জশিট জমা দেবে যদি আপনার এগেনস্টে কিছু অ্যালিগেশন পায় এবং যদি কিছু প্রুফ পায়, কোর্টে গিয়ে কিন্তু তারপর নর্মাল কেসের মতো ডিল হবে। যে কেস করেছে, মানে আপনার ওয়াইফ কোর্টে সাক্ষী দেবে, তার হয়ে আরও কেউ সাক্ষী দিতে পারে, তাদেরকে ক্রস করবেন, যে তথ্যটা উঠে আসবে কোর্ট কিন্তু তার উপর কিন্তু
জাজমেন্ট দেবে। এটাই হচ্ছে নর্মাল কেসের প্রসিডিওর। এবার স্টেজ 2, ওয়াইফ তো শুধু 498-এর কেস করে না, তার সাথে সাথে অনেক অ্যালিগেশন দেয়। যেমন তার স্ত্রী ধর আর্টিকেল আটকে রাখা, হতে পারে সে বাপের বাড়ি যাওয়ার সময় সমস্ত কিছু নিয়ে গেছে, কিন্তু যেহেতু আপনার কাছে এভিডেন্স নেই, একটা অ্যালিগেশন সে দিয়ে দিয়েছে যে স্ত্রী ধন আর্টিকেল, মানে সে যে গয়নাগাটিগুলো পেয়েছিল বিয়ের সময় বা তার পরিবার তাকে দিয়েছিল, সেগুলো নাকি হাজব্যান্ড আটকে রেখেছে। এই ধরনের ফলস কমপ্লেন কিন্তু অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে বলে রাখি, যখনই ওয়াইফ বাড়ি ছেড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু যদি এই গয়নাগাটিগুলো সে নিয়ে যেতে চায়, লিখিত ডকুমেন্ট ছাড়া কিন্তু একদমই দেবেন না। বা লিখিত ডকুমেন্ট, ভিডিও, অডিও, যে কোনো একটা এভিডেন্স অবশ্যই রেখে দেবেন যে সে গয়নাগাটিগুলো নিয়ে যাচ্ছে। কারণ ভবিষ্যতে যদি কেস কাছারি কিছু হয় তাহলে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না সেই গয়নাগাটিগুলো কোথায় গেল। তো ডেফিনেটলি ওয়াইফ যদি উইদাউট এনি এভিডেন্স সে যদি গয়নাগাটিগুলো নিয়ে যেতে চায়, তাকে কিন্তু আটকাবে অবশ্যই। হতে পারে সে পুলিশে গিয়ে কমপ্লেন করলো, থানা থেকে এসে গয়নাগাটিগুলো সিজ করলো, সেটা কিন্তু অনেক ভালো জিনিস। কারণ পুলিশ যদি গয়নাগাটিগুলো সিজ করে, তাকে একটা সিজার লিস্ট বানাতে হবে, গভর্নমেন্টের একটা লিস্ট থাকবে, সেই লিস্ট আপনি পাবেন যে কি কি গয়নাগাটি সিজ হয়েছে এবং সেটা কোথায় রয়েছে। সেটা কিন্তু একটা প্রুফ হিসেবে আপনি পরে দেখাতে পারবেন যে হ্যাঁ, গয়নাগাটিগুলো তাকে হ্যান্ড ওভার করা হয়েছে। উইদাউট ডকুমেন্ট কোনো স্ত্রীধন আর্টিকেল ওয়াইফ নিয়ে যাবে না, এবং যদি নিয়ে যায় ডাইরেক্ট থানা থেকে আপনি কমপ্লেন লজ করুন। যদি ওয়াইফ থ্রেট দেয় বা ওয়াইফ বাড়ি ছেড়ে চলে যায়, ডেফিনেটলি ইমিডিয়েট একটা কমপ্লেন লজ করুন, একটা জিডি লজ করুন। যদি জিডি না নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাই পোস্ট সেই চিঠিটাকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এর পরের স্টেপ, যেখানে 498 কেস চলাকালীন ওয়াইফ কিন্তু আর একটা কেস ফাইল করে, সেটা হচ্ছে মেনটেনেন্স। আগে পরে হতে পারে আগে মেনটেনেন্স ফাইল করেছে, তারপর 498। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আগে 498টা ফাইল করে দেয়, তারপর সেটাকেও দেখিয়ে আবার মেনটেনেন্স কেসে নিয়ে আসে যে আমি কেস ফাইল করেছি পুলিশের আন্ডারে। তো সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্সটা পরে আসে। তো আপনাদেরকে বলে কি, মেনটেনেন্স কেস কিন্তু টোটালি ডিফারেন্ট। একটা অ্যালিগেশন দিচ্ছে, আপনি তার উপর মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছেন, সেই কেসের আন্ডারে কিন্তু 498 বা 85 বিএনএস যাচ্ছে, বধূ নির্যাতনের কেস। মেনটেনেন্সের কেস হচ্ছে, অ্যালিগেশন হচ্ছে আপনি তাকে সাধারণ যে খাবার দাবার, যে পোশাক এবং যে মেনটেন করার প্রয়োজন সেগুলো আপনি করেন না, আপনি তাকে অ্যাভয়েড করে যাচ্ছেন। যদি আপনার এরকম কোনো ল্যাচেস থাকে তো সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু মেনটেনেন্স গ্র্যান্ট করতে পারে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, বেসিক কিছু কন্ডিশন রয়েছে, তার উপর ভিত্তি করেই ওয়াইফ মেনটেনেন্স পেতে পারে। এক, ওয়াইফের কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই বা আছে, সেখান থেকে কিন্তু সে পুরোপুরি নিজেরটা চালাতে পারছে না, সেই ক্ষেত্রে সে মেনটেনেন্স ক্লেম করতে পারে। যদি স্বামী ইচ্ছাকৃতভাবে তাকে ত্যাগ করে বা তাকে মেনটেন না করে, সেই ক্ষেত্রে কিন্তু সে মেনটেনেন্স ক্লেম করতে পারে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, বেসিক কিছু কন্ডিশনও রয়েছে যার আন্ডারে কিন্তু ওয়াইফ আবার মেনটেনেন্স ক্লেম করতে পারবে না। যেমন ওয়াইফের ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ ইনকাম রয়েছে এবং সেখান থেকে সে নিজেকে ভালোভাবে মেনটেন করতে পারে, সেক্ষেত্রে সে মেনটেনেন্স পাবে না। ওয়াইফ হাইলি এডুকেটেড, কিন্তু সে ইচ্ছা করে কোনো কাজ করছে না, কিন্তু সে মেনটেনেন্স পাবে না। যদি ওয়াইফ স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়, শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে সে মেনটেনেন্স পাবে না। আমার একটা ভিডিও আপলোড করা রয়েছে সুপ্রিম কোর্টের, একদম খুব গুরুত্বপূর্ণ জাজমেন্ট। ওয়াইফ নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যায় এবং একটা ফলস কেস ফাইল করে, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দেয় যে ওয়াইফ এই কেসের প্রমাণ হয়ে গেছে যে নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে, এবং ওয়াইফ যে কেসটা ফাইল করেছে পুরোটাই ফলস। ওয়াইফের মেনটেনেন্সটা কিন্তু সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দেয়। এই গ্রাউন্ডগুলো দেখিয়ে কিন্তু মেনটেনেন্স কেস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই কেসের পাশাপাশি বিভিন্ন কেস আসতে পারে, যেমন ডিভি বা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস আসতে পারে, সেখানেও ইন্টারিম মেনটেনেন্স থাকতে পারে, বা একটা ডিভোর্স মামলাও ফাইল হতে পারে। তো সব থেকে প্রথমে মাথায় রাখবেন, 498-এর কেস থেকে কিন্তু আপনাকে তাড়াতাড়ি খালাস হতে হবে বা বেরিয়ে আসতে হবে। যদি সেখান থেকে আপনি অ্যাকুইটাল হয়ে বেরিয়ে আসতে পারেন, তো সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সেই কেস থেকে খালাস হয়ে যাওয়া মানে এটাই, ওয়াইফ যে অ্যালিগেশনটা দিয়েছে সেটা কিন্তু ফলস অ্যালিগেশন। সেটা দেখিয়ে আপনি বাকি কেসগুলোতে কিন্তু অনেকটা জয়লাভ করতে পারেন। মেনটেনেন্স কেসে শো করলে কিন্তু ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন। যদি ডিভোর্স কেসে শো করতে পারেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ডিভোর্স কেসে খুব একটা গুরুত্বপূর্ণ রয়েছে। আমার চ্যানেলে ক্যালকাটা হাইকোর্টের একটা জাজমেন্ট দেওয়া রয়েছে, হাজব্যান্ড স্পেশাল সিরিজে দেখতে পেয়ে যাবেন। সেখানে কিন্তু ওয়াইফ ফলস একটা 498 কেস লঞ্চ করে, সেটা সে প্রুফ করতে পারেনি, হাজব্যান্ড কিন্তু সেই কেস থেকে খালাস হয়ে যায়, অ্যাকুইটাল হয়ে যায়, এবং তার বেসিসে হাজব্যান্ড কিন্তু মেন্টাল ক্রুয়েলটির আন্ডারে কিন্তু ডিভোর্স কেস ফাইল করে, সেটা ক্যালকাটা হাইকোর্ট কিন্তু গ্র্যান্ট করে দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। ওয়াইফের কেস যদি সে নাও প্রমাণ করতে পারে, সেই এভিডেন্সটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারে আপনার কেসের ক্ষেত্রে। তো আপনাদেরকে আরো কিছু বেসিক টিপস আমি বলে দিচ্ছি। যখনই কোনো ঝামেলা হবে, ডকুমেন্টারি এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করবেন। ছবি, ভিডিও, অডিও,
সমস্ত কিছু স্ক্রিনশট সমস্ত কিছু ক্যাপচার করে একটা জায়গায় রাখবেন। ঝামেলা মিটে গেলেও সেই জিনিসটাকে ডিলিট না করে অবশ্যই একটা রেখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সিচুয়েশনগুলো পরে কিন্তু অকার হতে পারে। এমন জিনিস দেখা যায় যে 5 বছর পরে কেউ 498 কেস করে এই ঝামেলাটাকে হাইলাইট করে দিচ্ছে। ওয়াইফ দেখা গেল তখন কিছু ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে দিল, আপনার কাছে কিছু নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ডকুমেন্টারি এভিডেন্সগুলোকে কালেক্ট করে অবশ্যই সেভ করে রাখবেন। আর দ্বিতীয়ত, যখনই কিছু ঘটবে থানাতে একটা ইন্টিমেশন দেবেন। সব থেকে প্রথমে বলে রাখি, যদি থানাতে আপনি ইন্টিমেশন দেন কোনো ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে, সেইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল একটা পয়েন্ট হিসেবে দাঁড়ায়। সুপ্রিম কোর্টের এই জাজমেন্টে দেখবেন হাজব্যান্ড থানাতে একটা জিডি লজ করেছিল যে ওয়াইফ তার উপর মেন্টালি টর্চার করছে। তো এই জাজমেন্টটাতে কিন্তু ওই জিডিটাকে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপস হিসেবে নিয়েছিল, কারণ ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু কোর্টে খুব প্রাধান্য দেয়। একটা কথা রয়েছে, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট। কোর্টের যে জাজ সে কিন্তু এভিডেন্স ফুলে সন্তুষ্ট, অর্থাৎ তাকে এভিডেন্স দেখান, সে যেটা দেখতে পছন্দ করে তাকে সেটা দেখান। কোর্টে কিন্তু ইমোশন কাজ করে না, কোর্টে কাজ করে এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও অডিও। এখন নতুন আইন আসার পর ভিডিও অডিও ডেফিনেটলি আরও ইজি হয়ে গেছে কোর্টের সামনে দেখানো। তো ডেফিনেটলি এগুলো স্টোর করে রাখুন, এইগুলো কিন্তু ডেফিনেটলি শো করে ওয়াইফের দেওয়া ফলস কেস থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন। বা আপনাদেরকে আরো বলে রাখি, যারা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছে বা গভর্নমেন্ট জব রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা এফআইআরও বা একটা 498 কেসও কিন্তু অনেকটা সমস্যা দিতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে এমন কোনো ডকুমেন্টারি এভিডেন্স থাকে যেটা ওয়াইফের কমপ্লেনটাকে পুরোপুরি ফলস ডিক্লেয়ার করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টে কোয়াশিং এর অপশনটা ডেফিনেটলি রাখবেন। সেক্ষেত্রে কিন্তু একটা কেসের মাধ্যমে ওয়াইফের দেওয়া কমপ্লেনটা কিন্তু ফলস হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। ভয়েড এবং নাল হিসেবে ডিক্লেয়ার হয়ে গেলে সেই কেসটা কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। তো ডেফিনেটলি যদি কোনো এরকম ডকুমেন্টারি এভিডেন্স থাকে, ডেফিনেটলি কোয়াশিং এর অপশনটা অবশ্যই রাখবেন। সব থেকে এরপর এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাজবেন্ডরা যে কাজটা করে সেটা হচ্ছে ডিফেন্স করে। ওয়াইফ 498 কমপ্লেন করলো, হাজবেন্ড ডিফেন্স করছে। মেনটেন্যান্সের কেস হাজবেন্ড ডিফেন্স করছে, ডিভি অ্যাক্টের কেস হাজবেন্ড ডিফেন্স করছে, ডিভোর্সের কেস হাজবেন্ড ডিফেন্স করছে। হাজবেন্ড শুধু কিন্তু ডিফেন্স করে যাচ্ছে, হাজবেন্ড কিন্তু পাল্টা অ্যাটাক করে না। সব থেকে বড় ভুল কিন্তু এটাই হয়ে যায়। আপনি একটু ভেবে দেখুন তো, আপনি রাস্তায় হাঁটছেন, কেউ আপনাকে হঠাৎ করে ঘুষি মারতে শুরু করলো, আপনি কি শুধু হাত দিয়ে আটকাবেন, নাকি আপনি নিজেকে বাঁচানোর জন্য সেলফ ডিফেন্সে দুটো একটা ঘুষি তাকেও মারবেন? কখনো কখনো অ্যাটাকটাও কিন্তু ডিফেন্সেরই একটা স্টেপস। অর্থাৎ যদি আপনার কাছে এমন কোনো এভিডেন্স থাকে আপনি সামনের জন্য কি অ্যাটাক করতে পারবেন, সেক্ষেত্রে ডেফিনেটলি করতে পারেন, এটাও কিন্তু ডিফেন্সেরই একটা স্টেপস। যদি 498 কেসটা ফলস বলে প্রমাণ হয়ে যায়, যদি সেই কেস থেকে আপনি অ্যাকুইটাল হয়ে যান, সেই কেস থেকে কিন্তু আপনি অনেক মামলা ক্যারি করতে পারেন। হাজবেন্ডরা ডেফিনেটলি চায় না এই ধরনের মামলা ফাইল করতে, হাজবেন্ডরা চাই বেরিয়ে গেছি বেঁচে গেছি বাদ দাও। কিন্তু যদি একটা ডিফেমেশনের কেস ফাইল করেন, যদি একটা ফলস এফআইআর এর যে নতুন আইনে প্রভিশন এসেছে তার আন্ডারে যদি একটা কেস ফাইল করেন, ওয়াইফ কিন্তু অনেকটা আন্ডার প্রেসার চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু বাকি যে কেসগুলো রয়েছে সেগুলো থেকে তাড়াতাড়ি রিলিফ আসতে পারে। তো এই ধরনের কাউন্টার কেস ফাইল করে কিন্তু ওয়াইফের ওপরেও প্রেসার ক্রিয়েট করা যায়। যেই চালটা ওয়াইফ চালছে, একটার পর একটা কেস ফাইল করে আপনার উপরে প্রেসার দিচ্ছে, আপনিও কিন্তু পারেন একটার পর একটা মামলা ফাইল করে তার উপর প্রেসার ক্রিয়েট করতে। এই জিনিসটা কিন্তু সব থেকে ভাইটাল পয়েন্ট, হাজবেন্ডরা কিন্তু অ্যাভয়েড হয়ে যায়। আমি আপনাকে উস্কাচ্ছি না কেস ফাইল করার জন্য, বাট কখনো কখনো কিন্তু অ্যাটাকটাও করা প্রয়োজন। কামড়াতে না পারলেও ফোর্স করা উচিত, একটা বাংলায় কথা রয়েছে। ডেফিনেটলি কিন্তু আপনার কাছে যদি এমন কোনো এভিডেন্স থাকে, যদি আপনার এরকম সিচুয়েশন আসে, ডেফিনেটলি একটা কাউন্টার কেস অবশ্যই করা উচিত। এই ধরনের ল রিলেটেড ভিডিও কিন্তু আমি পরের ভিডিওগুলোর মাধ্যমেও তুলে ধরবো। সেই ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচেদের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কোনো লিগাল অ্যাসিস্ট্যান্স পেতে চাইলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার থেকে ডেফিনেটলি আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।